সুন বাংলাদেশে আসবে, কিন্তু স্টক মার্কেটে যখন আমি কাজ করব, আমাদের কোনো ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস নাই। উই আর ওয়ার্কিং অন দ্যাট, বাট স্টিল ইট উইল টেক আ বিট টাইম, মেবি 2 to 3 years। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা যখন রিস্ক ম্যানেজমেন্টের কথা বলি, যে টুলস অ্যান্ড টেকনিক্স, লট অফ দোজ টুলস অ্যান্ড টেকনিক্স আসলে ডেরিভেটিভস কেন্দ্রিক, কিন্তু যেহেতু আমাদের দেশে এখনো ডেরিভেটিভস নাই, সে কারণে আসলে কিন্তু আমরা ডেরিভেটিভস টুলগুলোকে অ্যাজ এ রিস্ক ম্যানেজমেন্ট টুলস হিসেবে ইউজ করতে পারছি না। এই কারণে আমাদেরকে যেটা করতে হয়, কিছু বেসিক টুলস টেকনিক্স, কিছু বেসিক স্ট্র্যাটেজিস ফলো করতে হয় ইন অর্ডার টু ম্যানেজ আওয়ার রিস্ক। তো আমি আসলে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেই ওই জিনিসগুলো বলবো, কারণ আমরা যখন ফাইন্যান্স বুকগুলোতে পড়ি ওখানে আমরা অনেক কিছু পড়ি, ভ্যারিয়েন্স, ভ্যালু অ্যাট রিস্ক, তারপরে আমার বিভিন্ন ডেরিভেটিভ স্ট্র্যাটেজিস, বাট ওইগুলো তো আসলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি না। সো প্র্যাকটিক্যালি কাজ করতে যে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখে পড়ি, সেই জিনিসটা আপনাদেরকে একটু আমি দেখাবো। অ্যান্ড অলসো থিওরি যেটা আছে সেটার সাথে একটু আম, কিভাবে প্র্যাকটিসের মেলবন্ধন সেটা আমি দেখানোর চেষ্টা করব আর কি। তো ফার্স্ট অফ অল, ওয়ান, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রিস্ক ইন ক্যাপিটাল মার্কেটস। কারণ আপনি যখন স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, ইটস এ ভেরি রিস্কি সিকিউরিটিজ, যে কারণে আমরা সবসময় বলে নিই যে বিনিয়োগ করবেন, এটা ঝুঁকি আছে। সো ঝুঁকিটা বুঝে, আপনার রিস্ক টলারেন্সটা বুঝেই ঝুঁকিটা আপনি নিতে পারবেন কিনা সেইটা বুঝে কিন্তু আসলে আসা উচিত। এবং এই কারণে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক ইন ক্যাপিটাল মার্কেট সেটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা এগুলো প্রত্যেকটাই আমি আলোচনা করব। মার্কেট রিস্ক টুলস, এখানে আমি অলরেডি বলেছি যে ভ্যালু অ্যাট রিস্ক, এটা আমরা ইউজ করতে পারি, এটার জন্য ডেটা লাগে। আই এম শিওর এটার ক্যালকুলেশন এন্ড অল দিস থিং ইন আদার ক্লাসে রিজভি অ্যান্ড আদার্স তারা দেখাবে। কিন্তু ওইটা আসলে খুব যে মানুষ ইউজ করে বোঝে তা না। দেন উই হ্যাভ বেটা, ভোলাটিলিটি, এগুলো পোর্টফোলিও রিস্ক ম্যানেজমেন্ট, ডাইভার্সিফিকেশন, মডার্ন পোর্টফোলিও থিওরি। আসলে থিওরিটিক্যালি আমরা পড়ি, প্র্যাকটিক্যালি আসলে এটার মূল আইডিয়াটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। ক্রেডিট অ্যান্ড মার্জিন রিলেটেড যে রিস্ক আছে, রেগুলেটরি রিস্ক আছে, বিহেভিয়ার রিস্ক আছে, অ্যান্ড প্র্যাকটিক্যাল কিছু স্ট্র্যাটেজিজ আলোচনা করব। তো শুরুতে একটু দেখিয়ে নেই, সেটা হচ্ছে যে আমাদের আম, যদি এভাবে দেখি যে আন্ডারস্ট্যান্ডিং রিস্ক ইন দ্য ক্যাপিটাল মার্কেট। সো আমরা যখন কোন একটা ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট দেখি, লাইক একুইটি, আমরা সবসময় বলি দেয়ার হ্যাজ টু বি এন একুইটি প্রিমিয়াম। যে আমি যদি রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্টে 10% পাই, তাহলে রিস্কি ইনস্ট্রুমেন্টে আমার তো 10-এর বেশি লাগবে। আমি যদি 10-এর বেশি এক্সপেক্ট না করি, তাহলে তো আসলে আমার রিস্কি ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করার কোনো লজিক নাই। তো তখন আমি এক্সপেক্ট করি, ডিপেন্ডিং অন দ্য রিস্ক, হয়তো 12 বা 13 বা 14 এরকম আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থাকবে। বাট এটা যে আমি পাবো তার কোনো গ্যারান্টি নাই। দেয়ার ক্যান বি সিনারিও আমি 10-এর চেয়ে কম পেতে পারি, দেয়ার ক্যান বি সিনারি আমি 10-এর চেয়ে বেশি পেতে পারি, দেয়ার ক্যান বি সিনারিও আমার রিটার্ন জিরো হতে পারে, দেয়ার ক্যান বি সিনারিও আমার রিটার্ন নেগেটিভ হতে পারে। সো রিস্ক নিয়ে যখন আমরা কথা বলছি, তো আলটিমেটলি ইটস এ প্রবাবিলিটি যে আমার অ্যাকচুয়াল রিটার্নটা আমার এক্সপেক্টেড রিটার্ন থেকে ডিফার করতে পারে। সো আমরা যখন কারো পোর্টফোলিও ম্যানেজ করি, তাকে বলি যে তোমার রিস্ক এরকম, বা তুমি এরকম, তোমার রিটার্ন এরকম, তুমি এরকম রিটার্ন পাবা বা পেতে পারো, কিন্তু দ্যাট ইজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন, অ্যাকচুয়াল রিটার্ন ক্যান ভ্যারি ফ্রম দ্যাট। সো যে কোনো ইকুইটি ইনস্ট্রুমেন্টে যখন আপনি ইনভেস্ট করছেন, অথবা যে কোনো রিস্কি সিকিউরিটিতে যখন ইনভেস্টমেন্ট করছেন, সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে রিস্কটা নিচ্ছি সেটার রিওয়ার্ডটা হচ্ছে দ্য রিস্ক প্রিমিয়াম। সো আলটিমেটলি রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ইজ ইনসেপারেবল। কারণ হচ্ছে আপনি বেশি রিওয়ার্ড পেতে গেলে বেশি রিস্ক নিতে হবে, কিন্তু বেশি রিস্ক নিলেই যে বেশি রিওয়ার্ড পাবেন তার কোনো গ্যারান্টি নাই। সো দ্য রিস্ক ইজ দ্যাট, যে আপনার রিটার্নটা ক্যান ডিফার ফ্রম, যে আপনি যা আশা করেছেন তার থেকে এটা ডিফারেন্ট হতে পারে। এখন এই রিস্কগুলোকে আমরা অনেক ভাগে ভাগ করি। দুইটা ব্রড ভাগে আমরা যেটা ভাগ করি সেটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, যেটা আপনি রেড কালারে দেখছেন, আর একটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক। আর এর পাশাপাশি আমরা ক্যাপিটাল মার্কেটে যখন ইনভেস্ট করি, লিকুইডিটি রিস্ক থাকে, রেগুলেটরি রিস্ক থাকে। তো ফার্স্টে আমরা একটু আলোচনা করে নেই যে সিস্টেমেটিক রিস্কটা কি। সিস্টেমেটিক রিস্কটা হচ্ছে মার্কেট ওয়াইড, ক্যান নট বি ডাইভার্সিফাইড। মানে হচ্ছে আমি একের অধিক সিকিউরিটিজ আমার টাকাটা স্প্রেড আউট করে দিলাম, তারপরও এই রিস্কটাকে কমানো যায় না। এটার একটা কারণ হচ্ছে যখন ইকোনমিতে এমন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হলো, হয়তো বিজনেস সাইকেল ডাউন, অথবা ভেরি হাই ইনফ্লেশন হচ্ছে, অথবা কোনো ন্যাচারাল ডিজাস্টার, হোয়াট এভার, বিভিন্ন কারণে
দ্য হোল মার্কেট পড়ে যাচ্ছে। যখন হোল মার্কেট পড়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আমি 5টা শেয়ার কিনতেছি, 5টাই পড়ে যাচ্ছে, কোনোটা কম কোনোটা বেশি, কিন্তু মার্কেট ওয়াইড ঘটনাগুলো ঘটছে। তো এইটাকে বাই স্প্রেডিং মাই ইনভেস্টমেন্ট অ্যামাং মেনি ডিফারেন্ট সিকিউরিটিজ, এটাকে আসলে ডাইভার্সিফাই করা অফেন যায় না। তো আপনি যদি দেখেন যে যখন ডিএসই ইন্ডেক্স ক্র্যাশ করেছে 2010-এ, বা বিভিন্ন সময় ইন্ডেক্স কিন্তু অনেক ম্যাসিভলি পড়ে গিয়েছে। ইভেন 2021 সালের শেষে সেপ্টেম্বর, অগাস্ট সেপ্টেম্বরের দিকে আপনি খেয়াল করে দেখবেন ডিএসই হিট ইটস পিক লেভেল, 7,300-400 এরকম লেভেলটাই ছিল। সেখান থেকে আজকে তো 5,700 লেভেলে আসছে, বা আরো তো 5,000 লেভেলেও চলে আসছিল, 5,000-এর নিচেও চলে আসছিল। সো এই যে 50% ডাউন ওভার দ্য 4 ইয়ার্স, এখানে আপনি যত ভালো শেয়ারই কিনে থাকেন না কেন, ইউ আর ডাউন। হ্যাঁ, কেউ হয়তো কোনোটা হয়তো 30% ডাউন, কোনোটা হয়তো 40% ডাউন, কোনোটা হয়তো 70% ডাউন, ফিউ স্টকস হয়তো ফ্ল্যাট বা কিছুটা আপ, বাট ওভারঅল তো ডাউন। কোভিড-19-এর শুরুর দিকে ইনিশিয়াল রিয়াকশনটা ছিল মার্কেট ডাউন। তো দিজ আর ইভেন্টস অফ সিস্টেমেটিক রিস্ক, যেখানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট করতে যে বলি যে ডাইভার্সিফাই করতে হবে, বাট ডাইভার্সিফিকেশন ইজ নট এনাফ ইন দোজ কেসেস। হাউএভার, তো ওই রিস্কটা আসলে আমি কিন্তু আমাকে নিতেই হচ্ছে, সিস্টেমেটিক রিস্কটা আমাকে নিতেই হচ্ছে। আর সিস্টেমেটিক রিস্কটা আমরা অফেন মেজার করি, আমরা মেজার করি ইউজিং বেটা, উইচ ইজ যে মার্কেট 1% মুভ করলে আমার ইন্ডিভিজুয়াল স্টক যেটা আমি ইনভেস্ট করছি ওটা কত পার্সেন্ট মুভ করছে, এই সেন্সিটিভিটি দিয়ে আমরা মেজার করি। তো সিস্টেমেটিক রিস্কটা আমার নিতেই হচ্ছে, এটা আমি ডাইভার্সিফাই করতে পারছি না। যেটা আমি ডাইভার্সিফাই করতে পারছি সেটা হচ্ছে কোম্পানি স্পেসিফিক রিস্ক, আনসিস্টেমেটিক রিস্ক। ধরেন একটা কোম্পানি, সে ফর এক্সাম্পল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সেই কোম্পানিটা হয়তো ফ্যাক্টরি রিলোকেশনের কারণে তার হয়তো কিছু লস হয়েছে, স্টক প্রাইস খারাপ হয়েছে, এটা তো অন্য কোম্পানিকে তো এই সেম জিনিসটা ইম্প্যাক্ট করে নাই। আবার ধরেন হয়তো তার মার্কেট শেয়ার দখল হয়ে গেছে, হয়তো ধরেন আপনার সে ফর্মাল চ্যানেলের বাইরে ইনফর্মাল চ্যানেলে অনেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেইটা হয়তো ওই কোম্পানিকে যেভাবে এফেক্ট করছে অন্য কোম্পানিকে এফেক্ট করছে না। আবার ধরেন কোনো একটা কোম্পানির হয়তো বোর্ড লেভেলে কোনো সমস্যা হলো, বা কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হলো, সেটা ওই কোম্পানিকে যেভাবে ইম্প্যাক্ট করছে আরেকটা কোম্পানি কিন্তু ইম্প্যাক্ট করছে না। সো আনসিস্টেমেটিক রিস্কগুলো হচ্ছে, আমরা বলি হচ্ছে ফার্ম স্পেসিফিক রিস্ক। এই ফার্ম স্পেসিফিক রিস্কগুলোকে আমরা ডাইভার্সিফাই করে ফেলতে পারি। এবং এই ডাইভার্সিফিকেশনের মাধ্যমে ওভারঅল রিস্কটাকে আমরা কমাতে পারি। যে কারণে আপনি দেখবেন যে আপনি নিজে যখন একটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট করছেন, আপনার ওখানে যে ইভেন মার্কেট ডাউন হচ্ছে সেই সময় আপনার ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজটা হয়তো অনেক ডাউন, একটা পোর্টফোলিও তৈরি করলে বাই স্প্রেডিং ইউর ইনভেস্টমেন্ট ইন ডিফারেন্ট সিকিউরিটিজ, তখন আপনার ওভারঅল পোর্টফোলিওর ডাউন সাইডটা একটু কম কম্পেয়ার টু সিঙ্গেল স্টক। সো এইটা হতে পারে একটা সিঙ্গেল কোম্পানিতে কোনো ফ্রড হলো, বা সিঙ্গেল কোম্পানি কোনো একটা পার্টিকুলার কারণে এফেক্টেড হলো, সেই কারণে হতে পারে। সো তাহলে there is a two part, one is the systematic risk and the another is unsystematic risk. অ্যান্ড অলসো ইকুইটি মার্কেটে যখন আমরা ইনভেস্টমেন্ট করছি, এই যে সিস্টেমেটিক রিস্ক, আমরা ওভারঅল মার্কেট পড়ে যাচ্ছে সেই কারণে স্টক কমে যাচ্ছে, এটাকে আমরা মার্কেট রিস্কও বলে থাকি। মার্কেট রিস্ক ছাড়াও দেয়ার আর সাম আদার কাইন্ডস অফ রিস্ক আছে, যেমন লিকুইডিটি রিস্ক। সো লিকুইডিটি রিস্কটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা স্টক অনেক পারচেস করলেন, তো অনেক পারচেস করার পরে আপনি দেখলেন যে আম, আপনার এইটা যখন আপনার হঠাৎ করে টাকার দরকার হলো কোনো একটা পার্টিকুলারে, তখন আপনার এটাকে সেল করতে, আপনি লিকুইডেট করে আপনার ক্যাশটা আপনি নিবেন। লিকুইডেট করতে যে দেখলেন আপনার পজিশনটা অনেক বড়, কিন্তু ওই শেয়ারটা ওই পরিমাণ সেল হচ্ছে না। তখন দেখা গেল যে আপনার একটা বিশাল পরিমাণ স্টক হোল্ডিং আছে, এটা সেল করতে হয়তো 2 দিন, 4 দিন, বা 5 দিন, বা 6 দিন এরকম হয়তো লাগছে। সো সেটা যদি লাগে, আহ, সেটা যদি লাগে তাহলে এইটা আপনার একটা লিকুইডিটিতে কিন্তু ইম্প্যাক্ট হলো। তো তার মানে হচ্ছে আপনার কুইক টাকার দরকার, কিন্তু আপনাকে হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা অফেন 1 মাস ওয়েট করতে হলো ইন অর্ডার ফর ইউ টু সেল দ্য হোল পজিশন অ্যান্ড টু গেট দ্য ক্যাশ। তো অনেক সময় দেখা যায় যে স্টকের লিকুইডিটি ড্রাই হয়ে যায়, ইউ ওয়ান্ট টু সেল বাট দেয়ার আর নট এনাফ বায়ার্স, সেটা হতে পারে। আবার দেয়ার আর রেগুলেটরি রিস্ক অলসো আছে, যে অ্যাডভার্স রেগুলেটরি চেঞ্জেস, আমরা যেমন দেখেছি যে মার্জিন রুলে কিছু চেঞ্জেস আসছে। আমরা হিস্টোরিক্যালি দেখেছি যেটা কখনোই কাম্য না যে ফ্লোর প্রাইস থাকুক, বাট এটা হয়েছে। তো যখন হয়েছে তখন দেখা গেছে যে এটার কারণে আমরা কোনো পার্টিকুলার স্টকে কোনো বায়ার দেখছি না, অনলি সেলার, বিকজ দেয়ার ইজ এ প্রাইস যেটা নিচে আসলে মার্কেট প্রাইস ডিটারমিন করতে পারছে না বিকজ অফ দ্য রেগুলেশন। আবার অনেক সময় আপনি কোনো একটা পার্টিকুলার ভেরি স্পেকুলেটিভ স্টকে পজিশন নিয়েছেন, হুইচ ইজ ভেরি রিস্কি, অ্যান্ড এখানে দেখা গেল যে কোনো একটা ম্যানিপুলেশনের, আপনি হয়তো দেখলেন যে ম্যানিপুলেশন হচ্ছে, বা এটা হয়তো সাসপিশিয়াস ট্রেডিং হচ্ছে, এবং যে কারণে রেগুলেটর হয়তো ডিসাইড করলো যে
ট্রেডটাকে হল্ট করে দিল বা সাসপেন্ড করে দিল, তখন আপনি হয়তো এটা 10 দিন 15 দিন আপনার সাসপেন্ডেড আছে, তখন আপনি চাইলেও এটা বিক্রি করতে পারছেন না। অ্যান্ড অলসো পরবর্তী এটার দাম অনেক কমে যাচ্ছে। দোজ রেগুলেটরি রিস্ক কিন্তু দেয়ার, বাট এই রেগুলেটরি রিস্কগুলো কোন ক্ষেত্রে হচ্ছে? যখন আপনি ভেরি স্পেকুলেটিভ স্টকে ইনভেস্ট করছেন। আর যেটা কাম্য না একেবারে ফ্লোর প্রাইস মেকানিজম, এটা তো হিস্টোরিক্যালি হয়েছে, এইটা আমরা কখনোই আশা করি না। আর মার্জিন রুল অ্যান্ড আদার রুল চেঞ্জের কারণে যখন কোনো রিস্ক হয়, তখন বা কোনো একটা রেগুলেটরি ফাইন হলো কোনো একটা কোম্পানির ক্ষেত্রে, সেগুলো দেখা যায় যে এইটার মধ্যে অনেক সময় পড়ে যায়, ওটা আনসিস্টেমেটিক রিস্কের মধ্যেও ফেলা যায়। বাট দেয়ার আর রেগুলেশনগত কারণে যে সকল রিস্ক আপনি ফেস করছেন, সেগুলোকে আমরা বলছি রেগুলেটরি রিস্ক। নাও আমরা যদি একটু দেখি আমাদের ক্যাপিটাল মার্কেট বিভিন্ন সময় ইউ ক্যান সি ম্যাসিভ ড্রপ হয়েছিল 2010-এর পরে, অ্যান্ড ইট টুক আ লং পিরিয়ড অফ টাইম টু গো আপ, বাট ওই লেভেলটাতে কখনো আসে নাই। আবার এখান থেকে দেয়ার হ্যাজ বিন আ গ্র্যাজুয়াল ড্রপ, বাট ম্যাসিভ ড্রপ আবার 2020-এ হয়েছিল। সেখান থেকে আমরা অনেক বেড়েছিল 2021 থেকে ওখান থেকে আবার অনেক কমেছে 26 পর্যন্ত, দেখলে হয়তো আমরা আরো ডাউন দেখবো। সো 2010-11% আমরা দেখেছি ওভার অফ পিক, একদম পিক থেকে 60% ডাউন ওভার 3 to 4 ইয়ার্স। এভারেজ ডেইলি টার্ন ওভার যেটা হয়তো একসময় 1,000 কোটি ছিল, সেটা পরবর্তীতে আমরা 200, 250, 300 কোটিও দেখেছি। রিটেইল ইনভেস্টর আমাদের দেশে আসলে অনেক বেশি। উই হ্যাভ মোর রিটেল ইনভেস্টর দ্যান ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, কারণ রিটেল ইনভেস্টর শুড গো টু মিউচুয়াল ফান্ডস এর থ্রুতে, তাহলে আসলে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স বেশি হতো। সেটা এখন পর্যন্ত হয় নাই, বা সেটা হওয়া উচিত। অ্যান্ড অলসো দেয়ার আর মেনি টাইপস অফ কোম্পানিজ ইন দ্য মার্কেট, বাট হাই কোয়ালিটি কোম্পানিজের সংখ্যা ভেরি কম। দ্যাট ইজ দ্য রিয়েল বাস্তবতা। Um, আমরা যদি একটু দেখি যে um, আমরা যখন রিস্ক আলোচনা করি, আমরা ভেরিয়েন্সের কথা বলি, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখি, বাট দেয়ার ইজ অ্যানাদার রিস্ক রিস্ক মেজার্স, যেটা হচ্ছে ভ্যালু অ্যাড রিস্ক, যেটাতে আমরা মেজার করি রিস্কে, কোয়ান্টিটেটিভ টুল। সো সেই ভ্যালু অ্যাড রিস্ক আপনাকে আনসার দেয়, তিনটা জিনিস বলে ভ্যালু অ্যাড রিস্ক। একটা হচ্ছে অ্যাট 95% কনফিডেন্স লেভেল, সো একটা কনফিডেন্স লেভেল থাকবে। ভ্যালু অ্যাড রিস্কের কথা যখন আমরা বলবো, তখন হচ্ছে এখানে একটা কনফিডেন্স লেভেল থাকবে। সো অ্যাট 95% confidence level, the maximum loss in this portfolio over the next one trading day কত, সেটা বলা হয়। তার মানে ভ্যালু অ্যাট রিস্কে তিনটা কম্পোনেন্ট থাকে। একটা কম্পোনেন্ট হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা কত, 95%। 95% কনফিডেন্স লেভেল মানে হচ্ছে অন অ্যান এভারেজে 100 বারের মধ্যে 95 বার এই ঘটনা ঘটবে, 5 বার ডিফারেন্ট হবে। সো অ্যাট 95% কনফিডেন্স লেভেল উই টক অ্যাবাউট ম্যাক্সিমাম লস। যে ম্যাক্সিমাম লস হবে, সে ফর এক্সাম্পল 20 লাখ টাকা বা 1 কোটি টাকা, হোয়াট এভার, ইন দ্য নেক্সট ওয়ান ট্রেডিং ডে। সো কোনো একটা সিঙ্গেল ট্রেডিং ডেতে আপনার পোর্টফোলিও ম্যাক্সিমাম কত টাকা লস এক্সপেরিয়েন্স করবে, সেইটা আমরা এক্সপ্লেইন করি ভ্যালু অ্যাট রিস্কের দ্বারা। সো আমি যদি বলি 95% কনফিডেন্স লেভেলের সাথে ম্যাক্সিমাম 1 কোটি লস হতে পারে অন আ ডেইলি বেসিস, তাহলে আপনি 100 দিনের মধ্যে ইউ ক্যান এক্সপেক্ট অন অ্যান এভারেজে 95 দিন লস 1 কোটি বা তার কম, যেহেতু ম্যাক্সিমাম লস বলছি। অ্যান্ড 5% অফ দ্য টাইম, মানে অন অ্যান এভারেজে 100 দিনের মধ্যে 5 দিন লস কিন্তু 1 কোটির বেশি হবে। এখন এই ভারটা যখন আমরা মেজার করি, দেয়ার আর থ্রি মেথডস। এগুলো আমি অত ডিটেলে যাব না, বিকজ ওগুলো একটু বেশ হায়ার টপিক। বাট মূল আইডিয়া হচ্ছে, এটা আমরা হিস্টোরিক্যাল সিমুলেশন, মানে হিস্টোরিক্যাল ডেটা থেকে আমরা দেখি যে অন অ্যান এভারেজে 100 দিনে কতদিন, 100 দিনে 95 দিন ম্যাক্সিমাম কত লস ছিল, সেটা দেখে ওভার লাস্ট 500 or 1000 ডেজ আপনি ডেটা নিয়ে দেখতে পারেন। সেখানে আপনি 95% ভার ক্যালকুলেট করতে পারেন। আরেকটা মেথড আছে প্যারামেট্রিক ভেরিয়েন্স কোভেরিয়েন্স ভার, মানে হচ্ছে আপনি নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাসিউম করে 5% কনফিডেন্স, 5% সিগনিফিকেন্স লেভেল বা 95% কনফিডেন্স লেভেলের সাথে ম্যাক্সিমাম লস কত হতে পারে সেটা মেজার করা যায়। আরেকটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেশনের মাধ্যমে, মন্টি কার্লো সিমুলেশনের মাধ্যমে, মন্টি কার্লো সিমুলেশন সফটওয়্যার ইউজ করে করতে হয়। হোয়াট এভার মেথড ইজ ইউজ, the VAR actually indicate what is the maximum loss you may incur on a given day। ডেইলি ভার যদি হয়, এটা উইকলি ভারও ক্যালকুলেট করা যায়, মান্থলি ভারও ক্যালকুলেট করা যায়। সো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লস ইউ মে ইনকার অন আ ডেইলি বেসিস, যদি ডেইলি ভার ক্যালকুলেট করি অ্যাট 95% কনফিডেন্স লেভেল। ভারের একটা লিমিটেশন হচ্ছে, এটা আপনাকে অন এন এভারেজে 95 দিন, 100 দিনের মধ্যে 95 দিন আপনার ম্যাক্সিমাম লস 1 কোটি বা তার নিচে হবে, মানে দেয়ার আর সাম ডেজ প্রফিটও হতে পারে। কিন্তু হোয়াট ইট ক্যান নট সে, ওই যে 5% অফ দ্য টাইম, 100 দিনে 5 দিন যে লস 1 কোটির চেয়ে বেশি হবে,
সেইটা কিন্তু ভার আপনাকে বল, সেই 1 কোটির চেয়ে বেশি কত, 2 কোটি হতে পারে, 20 কোটি হতে পারে, সেইটা আপনাকে ভার ইন্ডিকেট করতে পারে না। ওটা মেজার করার জন্য দেয়ার আর সাম আদার হায়ার লেভেল অফ রিস্ক মেট্রিক্স, ওগুলোতে আমরা যাচ্ছি না বিকজ ওগুলো ভেরি হাই থটের, এবং ওগুলো আসলে অ্যাট দিস মোমেন্ট আপনাদের দরকার নাই। বাট আপনি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে যদি অনেক ডিটেলে পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা জিনিস আম শিওর আপনাদের অন্যান্য ক্লাসে আলোচনা হয়েছে যে বেটা দিয়ে আমরা মেজার করি যে সিস্টেমেটিক রিস্কটা। সো আমরা হিস্টোরিক্যাল ডেটা নিয়ে আমরা দেখার চেষ্টা করি যে মার্কেট মুভমেন্টের সাথে সাথে কোন একটা পার্টিকুলার স্টক কেমন মুভমেন্ট করে। আপনি যদি খেয়াল করে দেখেন, যেমন আমি দুইটা পার্টিকুলার স্টকই বলি, সে স্কোয়ার ফার্মা ভার্সেস বেক্সিমকো ফার্মা। ইফ ইউ লুক অ্যাট দ্য চেঞ্জেস ইন দ্য ইন্ডেক্স অ্যান্ড দ্য চেঞ্জেস ইন দ্য স্কোয়ার ফার্মা স্টক অ্যান্ড চেঞ্জেস ইন দ্য বেক্সিমকো ফার্মা স্টকের প্রাইস, you will see the stock price of Bexinco Pharma is more volatile than the stock price of Square Pharma. That is historical data নিয়ে আমরা দেখতে পারি আর কি। That itself shows and indicate যে Bexinco Pharma is more risky compared to Square Pharma measured by beta, because মার্কেট যেরকম মুভমেন্ট করে এটা যদি ওরকম সেম টু সেম মুভমেন্ট করে, তখন বেটা ইকুয়ালস টু 1 হয়। সো একটা পোর্টফোলিও যদি ডিএসসি ইন্ডেক্সটাকে ট্র্যাক করে, তখন আমরা বলবো তার বেটা হচ্ছে ইকুয়াল টু 1। কিন্তু এইটা যদি ডিএসসি ইন্ডেক্সের চেয়ে আরো বেশি মোর ভোলাটাইল হয়, তখন ওটাকে আমরা বেটাকে বলবো 1-এর থেকে বেশি। আর যদি এটা 1-এর থেকে কম হয়, লেস ভোলাটাইল হয়, তখন এটা বেটা 1-এর থেকে কম। আর বেটা লেস দেন 0 মানে হচ্ছে মার্কেট যদি বাড়ে এটা কমে যায়, অপোজিট সাইডে যায়, এরকম স্টক খুব কমই থাকে। ইউজুয়ালি এটা লং টার্মে হওয়ার কথা না, বিকজ অন অ্যান এভারেজে ইকোনমি মার্কেট যদি বাড়ে তাহলে তো স্টক প্রাইসও বাড়বে। সো আমরা যখন ভোলাটিলিটি মেজার্স করি, উই অফেন লুক এট দি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আই এম শিওর ইউ গাইজ নো বাই বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কনসেপ্টটা। বাট মূল জিনিসটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি যে এক্সপেক্টেড মিন রিটার্ন থেকে ডেভিয়েশনটা কেমন, এবং ডেভিয়েশনটাকে আমরা স্কোয়ার করি, সেটাকে আমরা সাম করি, অ্যান্ড দেন n minus the one n minus one মানে নাম্বার অফ পিরিয়ড মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি ফর স্যাম্পল। ইউ মেড লুক অ্যাট এভারেজ ট্রু রেঞ্জ, যে আমরা অনেক সময় দেখি যে 52 উইকস রেঞ্জটা আমরা দেখার চেষ্টা করি। আমরা বিভিন্ন টেকনিক্যাল টুলস লাইক বলিঞ্জার ব্যান্ডস, তারপর ডিএসএক্স এর ফিক্স ইমপ্লাইড, এগুলো দেখতে পারি, বাট এগুলো অত ডিটেইলে দরকার নাই। মোস্টলি আপনি বেটাটা ইউ ক্যান লুক, অ্যান্ড অলসো ভ্যালু অ্যাট রিস্ক যেটা বললাম। সো পোর্টফোলিও রিস্ক ম্যানেজমেন্ট যখন আমরা করি, সো আইডিয়া হচ্ছে আমি যখন ইন্ডিভিজুয়াল স্টকে ইনভেস্ট করব, সো দিস ইজ সিস্টেমেটিক রিস্ক, মানে হচ্ছে এই রিস্কটা আমাকে নিতেই হচ্ছে। তার মানে হচ্ছে আমি রিস্কটাকে এর নিচে আমি নামাতে পারছি না, আমার রিস্কটা এই লেভেল পর্যন্ত আমার নিতেই হবে। অ্যান্ড আমি যদি একটা স্টক কিনি, আমার অ্যাকচুয়াল রিস্ক দিস ওয়ান। সো এই ডিফারেন্সটা হচ্ছে আনসিস্টেমেটিক বা ইডিওসিনক্রেটিক রিস্ক। এখন আমি যত নাম্বার অফ স্টক বাড়াচ্ছি, আমার পোর্টফোলিওটাকে বড় মানে পোর্টফোলিওটাকে স্প্রেড আউট করছি মোর অ্যান্ড মোর সিকিউরিটিজ এর মধ্যে, তখন কিন্তু দেখেন আমার এই ওভারঅল টোটাল রিস্কটা, যেটা গ্রিন লাইন আপনি দেখছেন, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু কমতে 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 এক জায়গায় ফ্ল্যাট হয়ে গেল, কারণ সিস্টেমেটিক রিস্ক তো আমাকে নিতেই হবে, এর চেয়ে আমি আর কমাতে পারলাম না। কিন্তু আনসিস্টেমেটিক রিস্কটা কমাতে 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 এমন একটা লেভেলে নিয়ে আসছি যে ওইটাকে আমরা পুরো ডাইভার্সিফাই করে ফেলতে পারছি, কিন্তু সিস্টেমিক রিস্ক আমার নিতেই হচ্ছে। সো মূল আইডিয়াটা হচ্ছে আমরা we can diversify. Diversification is the only free lunch in the world, and we all should diversify in order to reduce our risk. And by diversification, we can reduce the unsystematic risk, but we have to take the systematic risk ultimately, which means even if we diversify, we are not hedged. Even if we diversify, আমার কিছু রিস্ক কিন্তু নিতেই হচ্ছে। তার মানে ডাইভার্সিফাই করলেই যে আমি একদম, কারণ আপনার কিন্তু রিটার্ন পেতে গেলে রিস্ক নিতেই হবে, হুইচ মিনস আপনি একদম রিস্ককে জিরো করে ফেলতে পারবে না। সাম সর্ট অফ রিস্ক ইউ হ্যাভ টু টেক। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট রিস্ক সুট মি, আর হোয়াট রিস্ক আমার পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য দরকার। সো এই ডাইভার্সিফিকেশন যখন আমরা করি, তখন আমরা অফেন সেক্টর ডাইভার্সিফিকেশন করি, মানে সব একই সেক্টরের স্টক আমরা কিনবো না, রাদার ডিফারেন্ট টাইপস অফ সেক্টরের স্টক কিনবো। আমরা মার্কেট ক্যাপে মিক্স করতে পারি, মানে সবগুলো আমি ছোট ক্যাপ লো ক্যাপ স্টক না কিনে কিছু লার্জ ক্যাপ স্টক, কিছু মিড ক্যাপ স্টক, কিছু লো ক্যাপ স্টক এগুলো হোল্ড করে আমরা, বিকজ if you look at the market on a regular basis, you will see যেগুলো লার্জ ক্যাপ স্টক, এগুলোর ভোলাটিলিটি লিটল বিট লোয়ার compared to very small cap stock. Small cap stocks are always volatile in all the market. So ultimately মার্কেট ক্যাপের মধ্যে মিক্সিং করে আপনি যেটা করতে পারেন, এই কিছুটা ডাইভার্সিফিকেশন করতে পারেন। মিনিমাম অফ 15 to 20 স্টকস
রেখে আপনি ডাইভার্সিফিকেশন করবেন। আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা স্টক নিলে আপনার পোর্টফোলিওটা অনেক বেশি কনসেন্ট্রেটেড হবে। সো আলটিমেটলি আপনি মোটামুটি 15-20টা স্টক নিলে, যদি লার্জ পোর্টফোলিও হয়, সেক্ষেত্রে আপনি ওভারঅল একটা ডাইভার্সিফিকেশন, এবং রিসার্চ শোজ দ্যাট 80% অফ দ্য আনসিস্টেমেটিক রিস্ক এলিমিনেট হয়ে যায় 15 থেকে 20টা স্টক হোল্ড করলে। অ্যান্ড এর পাশাপাশি হোয়াট ইউ উইল ইউ উইল লুক অ্যাট দি কোরিলেশন। আপনি কিন্তু চারটা পাঁচটা ছয়টা স্টক নিয়েও ভালো ডাইভার্সিফিকেশন করা যায়, অ্যাজ লং অ্যাজ তাদের মধ্যে কোরিলেশনটা লো। সো ইফ ইউ লুক অ্যাট যে দুইটা স্টকের মধ্যে লো কোরিলেশন আছে, লো কোরিলেশন বলতে বোঝায় একটা যখন কমছে ওইটা হয়তো কমছে না, বাড়ছে, অথবা সেম আছে দুইটা, এরকম না। হাই কোরিলেটেড স্টক মানে হচ্ছে একটা বাড়ছে আরেকটাও সমানুপাতিক হারে বাড়ছে, তখন কোরিলেশন বিকাম ওয়ান। কিন্তু দুইটা যদি একদম সমানুপাতিক হারে না বাড়ে, একটা বাড়ছে একটা কম বাড়ছে বা কম কমছে বা সেম আছে, তখন আমরা দেখি তাদের মধ্যে কোরিলেশন লো। অ্যান্ড অ্যাজ মোর অ্যান্ড মোর স্টকস আপনি আপনার পোর্টফোলিওতে ইনক্লুড করবেন যাদের মধ্যে কোরিলেশন লো, তত আপনার ওভারঅল ডাইভার্সিফিকেশনটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন। ক্রেডিট অ্যান্ড মার্জিন রিস্ক, আপনাকে স্পেসিফিকলি ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওয়েন ইউ টেক মার্জিন লোন, হুইচ ইজ ইউ আর টেকিং লোন, যে জন্য ক্রেডিট অ্যান্ড মার্জিন রিস্ক বলা হচ্ছে। সো অবভিয়াসলি ইউ হ্যাভ সিন যে রিসেন্ট টাইমসে মার্জিন রুল অনেক করা আসছে 2025 সালে। সো আগেও মার্জিন রুল যেটা ছিল 1999, সেটাও যেরকম ছিল সেখান থেকে আরো অনেক কড়াকড়ি আসছে। তো আলটিমেটলি এই মার্জিন রিস্কটা হচ্ছে কি, আপনি যখন আম, একটা স্টক মার্জিন নিয়ে কিনেন, তখন আপনার ওভারঅল স্টক যদি সে 20% কমে যায়, আপনার ওভারঅল পোর্টফোলিও আরো অনেক বেশি কমে যায়, বিকজ আপনি তো পুরো টাকাটা আপনার না। সো ইউ হ্যাভ বট 100 টাকা, 100 টাকা আপনার নিজের টাকা, অ্যান্ড অ্যানাদার 100 টাকা আপনি নিয়ে আসছেন। সো টোটাল অ্যানাদার 100 টাকা আপনি লোন নিয়েছেন, সো টোটাল 200 টাকা আপনি কিনলেন। আমি ইন্টারেস্ট পার্টটা বাদই দিলাম। ধরেন এখন এই 200 টাকার স্টক যদি 20% ফল করে, তাহলে তো 200 20% মানে 40, তো আপনার টোটাল পোর্টফোলিও সাইজ হবে 160 কোটি। 160 বা 160 কোটি অথবা 160 টাকা। সো এই 160 টাকার মধ্যে তো 100 টাকা লেন্ডারের, আর বাই দিস কিছু ইন্টারেস্টও ক্যারি হয়েছে, ওটা বাদই দিলাম। তো 100 টাকা যদি লেন্ডারের হয়, তাহলে আপনার টাকা কত? আপনার টাকা 60 টাকা। ইউ হ্যাড 100 টাকা। সো স্টক কমেছে 20%, কিন্তু আপনার নিজের পোর্টফোলিও কিন্তু ইকুইটি ভ্যালু কিন্তু 100 থেকে 60-এ গিয়েছে, মানে 40% কমেছে। সো আপনি যখন মার্জিন ফাইন্যান্সিং করেন, তখন ইট অ্যাম্প্লিফাইজ বোথ গেইনস অ্যান্ড লস। এটা বাড়ার সময় যেমন অনেক বাড়ে, কমার সময় অনেক কমে। অ্যান্ড এটা কমতে কমতে যদি আপনার যে মিনিমাম মার্জিন যেটা মেনটেন করতে হয় ওর নিচে যখন চলে আসে, তখন ব্রোকার আপনাকে মার্জিন কল করবে। ব্রোকার আপনাকে মার্জিন কল করা মানে হচ্ছে ব্রোকার ইজ ডিম্যান্ডিং মোর কোলেটারাল। আপনি তো শুরুতে একটা ইকুইটি দিয়েছিলেন, বাট আপনার ইকুইটির ভ্যালু কমে গিয়েছে, নাও ইউ হ্যাভ টু ব্রিং মোর ইকুইটি ইন অর্ডার টু কিপ ইউর পজিশন। আপনি যদি না রাখতে পারেন, এটা যদি আরো ফল করে, তাহলে ব্রোকার আপনার এটা সেল করে দেওয়ার রাইট রাখে উইদাউট টেলিং ইউ, যেটাকে আমরা বলে থাকি ফোর্সড সেল। অ্যান্ড মার্কেট, এবং এটা যদি আপনার এই স্টকে যদি অনেক পরিমাণ মার্জিন লোন নেওয়া হয়, আপনিও নিয়েছেন অন্যরা নিয়েছেন, সবাই যদি ফোর্স সেল করার চেষ্টা করে, তখন এই মার্কেটটা আরো বেশি কমে যায়। সো এই কারণে মার্জিন লোন যখন আপনি নিবেন, মার্জিন কল পাওয়ার আগেই আপনাকে একটু ব্যবস্থা নিতে হবে যাতে আপনি ফোর্স সেল সিচুয়েশনে না যায়। সেই কারণে আপনি যেটা করতে পারেন, একটা মিনিমাম থ্রেশ হোল্ড রাখতে পারেন, যেটাকে আমরা বলে থাকি স্টপ লস। ধরেন আপনি 200 টাকা দিয়ে, 200 টাকার মধ্যে 100 টাকা আপনার, 100 টাকা আপনার লেন্ডারের। অ্যান্ড এই 200 টাকার মধ্যে ধরেন আপনি চিন্তা করলেন যে এটা 15% বা 20% ফল করলে আমি আমার পজিশন ক্লোজ করে আর ফার্দার লস হতে দিব না। সেরকম একটা আপনি হয়তো 15% স্টপ লস অর্ডার রাখলেন, যে এখান থেকে আমার 15% কমে গেলেই আমি শেয়ারগুলো বিক্রি করে আমার লসটাকে মিনিমাইজ করব। 2010 সালে যখন স্টক মার্কেট ক্র্যাশ হয়েছিল, তখন মার্জিন কল অনেক অ্যাপ্লাই করা যায় নাই, অনেক ক্ষেত্রে মার্কেট এত বেশি পড়ে গিয়েছে যে লিকুইড ছিল না, অ্যান্ড নোবডি কুড ইউজ দোজ ফোর্স সেল। এতে করে যারা লেন্ডার ছিল তাদের পোর্টফোলিওটা অনেক ড্যামেজড হয়েছে। সো ব্রোকার মাস্ট মার্ক টু মার্কেট ক্লায়েন্ট পজিশন। ব্রোকার যারা আছে, তারা যারা মার্জিন লোন দিচ্ছে, তাদের পজিশনিংটাকে রেগুলার বেসিসে মার্ক টু মার্কেট করতে হয়, অন আ ডেইলি বেসিস, আন্ডার দ্য মার্ক টু মার্কেট করতে হয় ডেইলি, অ্যান্ড অলসো রেগুলার বেসিসে তাদেরকে যদি এটা লস হয়, সেখানে প্রভিশনিং রাখতে হয়। সো কি মার্জিন রেশিও আপনাকে ফার্স্টে দেখতে হবে, ইনিশিয়াল মার্জিন রেশিও। আমাদের এখানে এটা আমরা বলে থাকি যে 1:1 অথবা 1:0.5। 1:1 মানে হচ্ছে আপনার 100 টাকা, লেন্ডারের 100 টাকা, তার মানে হচ্ছে আপনার ইনিশিয়াল মার্জিন 50%। কেন 50%? বিকজ টোটাল 200 টাকার মধ্যে 50 100 টাকা আপনার, আর 100 টাকা
লেন্ডারে, তাহলে আপনার 100 টাকা ইজ একুইটি, একুইটি অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল 200 টাকা ইজ 50%। এখন যদি আমি বলি যে এটা মিনিমাম 30% মার্জিন মেনটেন করতেই হবে, তাহলে ওটাকে আমরা বলবো মেনটেন্যান্স মার্জিন, লতে লেখা আছে, এটা আবার ডেবিট ব্যালেন্স দিয়ে বলে আর কি। অ্যান্ড দেন মার্জিন টু ইকুইটি রেশিও, সো ইউ হ্যাভ টু মনিটর রেগুলার অন আ ক্লায়েন্ট পজিশন যারা মার্জিন লোন দেয়, যে কত টাকা আমি মার্জিন দিয়েছি এবং কত টাকা ইকুইটি আছে। এই রেশিওটা যদি ইকুইটি অনেক কমে যায় তাহলে লেন্ডারের রিস্কটা অনেক বেড়ে যায়। অ্যান্ড দেয়ার আর এগ্রিগেট এক্সপোজার লেভেল, যে ব্রোকার্স টোটাল মার্জিন বুক ভার্সাস তার নেট ক্যাপিটাল, কারণ তার ক্যাপিটাল যদি লো হয় সে অনেক বেশি মার্জিন লোন দিতে পারবে না, তার ক্যাপিটাল যদি বেশি হয় সেক্ষেত্রে অনেক বেশি সে মার্জিন লোন দিতে পারবে, অ্যান্ড সো অন। রেগুলেটরি রিস্ক ফ্রেমওয়ার্ক যদি আমরা দেখি, তো সেখানে অনেক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক রেগুলেটর ইউজ করে থাকে। এইটা যেটা ইউজ করা হয়েছে এইটা আমি অলরেডি বলছি দিস ইজ নট কাম্য, এবং আমরা এটাকে অ্যাপ্লাই করতে কখনোই চাই না। সো ওয়েন উই টোক দ্য দায়িত্ব, আমরা যখন রেসপন্সিবিলিটি নিয়েছি দ্বিতীয় দিনেই আমরা কিন্তু যে দুইটার ফ্লোর ছিল তুলে দিয়েছি, এবং ভবিষ্যতে এই কন্ট্রোভার্সিয়াল জিনিসটা আর যেন না থাকে, বিকজ মার্কেট শুড বি ফ্রি। মার্কেটকে মার্কেটের মতো করে প্রাইস ডিসকাভারি করতে দেওয়া উচিত, এখানে কোনো প্রকার ইন্টারভেনশন করা উচিত না। তবে দেয়ার আর সাম কেস, ধরেন আপনার হয়তো কোনো ভেরি স্পেকুলেটিভ স্টক আছে বা বন্ধ কোম্পানি যেগুলো স্টিল দেখা যাচ্ছে ট্রেড হচ্ছে, অ্যান্ড এগুলোতে স্মল ইনভেস্টররা না বুঝে কিনে এফেক্টেড হচ্ছে, সেগুলোকে এবং সেগুলো অ্যাবনর্মালি বাড়ছে, সেগুলোকে একটা মেকানিজমের আন্ডারে হয়তো সার্কিট ব্রেকার কমিয়ে বা কোনো একটা ভাবে হয়তো অনেক সময় ম্যানেজ করার চেষ্টা করা হয় যাতে ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত না হয়। আর রেগুলার বেসিসে রেগুলেটর সার্ভেইলেন্স সিস্টেম আছে, সো ডিএসি, রিয়েল টাইম সার্ভেইলেন্স, যেখানে তার আনইউজুয়াল ট্রেডিং ভলিউম এন্ড প্রাইস হাইক দেখলে সেটাকে তারা স্টপ করার চেষ্টা করে। ট্রেডিশনালি এটা অত বেশি ইউজ করা হতো না, নাওএডেজ এটা অনেক বেশি ভিজিল্যান্ট, এবং তারা আপনারা রিসেন্ট টাইমসে দেখবেন দুইটা স্টকে হল্ট করেছিল আনইউজুয়াল প্রাইস মুভমেন্টের কারণে। ভবিষ্যতে হয়তো আপনি আরো দেখবেন সাসপেন্ড হতে পারে, আপনার ডিলিস্টিং হতে পারে। দিজ আর রিস্ক ফ্যাক্টরস ফ্রম রেগুলেটরি অ্যাকশনের কারণে। দেয়ার আর সাম ক্যাটাগরি সিস্টেম আছে আমাদের মার্কেটে, স্পেশালি দ্য জেড ক্যাটাগরি স্টকস, যেগুলোকে বলা হয় হাইয়েস্ট রিস্ক, অ্যান্ড ইনভেস্টার্স মাস্ট অ্যাকনলেজ দোজ রিস্ক। উই হ্যাভ T+2 সেটেলমেন্ট, কাজ হচ্ছে T+1 নিয়ে, হোয়াট এভার। এই সেটেলমেন্ট সাইকেলটা যত বড় হয় তত রিস্ক বেশি, সেটেলমেন্ট সাইকেল যত কম হয় তত রিস্কটা কম। অ্যান্ড অনেক ক্ষেত্রে দেখা যায় এরা ব্রোকাররা বিভিন্ন ধরনের ফ্রড করে, সেই ফ্রডগুলোকে যাতে ইনভেস্টরদেরকে যাতে প্রোটেক্ট করা যায় সেজন্য একটু ইনভেস্টর প্রোটেকশন ফান্ড করেও ইনভেস্টরদেরকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার একটা চেষ্টা করা হয় অনেক সব রেগুলেটরি থেকে, বাট দ্যাট ইজ বিকজ অফ অনলি ফ্রড হলে, মানে আপনি একটা ব্রোকারে যে টাকা দিয়েছে রেখেছেন সেই টাকাটা নিয়ে এসে পালিয়ে গেছে, কিন্তু আপনার বিনিয়োগ যেটা করছেন 100 টাকা আর 10 টাকা হোয়াট এভার, ওইটার প্রাইস কমে গেলে দ্যাট রিস্ক ইজ ইয়োর্স। এইটা আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য প্রোটেকশন। প্রোটেকশন ইজ ফ্রম ইয়োর ডিপোজিট অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি ক্যাশ অ্যান্ড দি শেয়ার্স, নট দি মার্কেট রিস্ক। আপনি একটা শেয়ার কিনলে এটার দাম কমে গেল, ওই ট্রিক্সটা আপনাকেই নিতে হবে, ওইটা আপনাকে কেউ প্রোটেক্ট করবে না। আর দেয়ার আর সাম মেনি বিহেভিয়ার রিস্ক, লট অফ হিউম্যান ফ্যাক্টর আমাদের কাজ করে। সো বাংলাদেশে যেহেতু মার্কেটটা ইজ এ রিটেইল ডমিনেটেড মার্কেট, মোর দ্যান 70% রিটেইল পার্টিসিপেশন আমাদের মার্কেটে, এই কারণে এই রিটেইল পার্টিসিপেশনে দেখা যায় যে বিহেভিয়ার বায়াসেস অনেক ধরনের থাকে, এবং আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিহেভিয়ার বায়াসের কারণে সেটা আমাদের ইম্প্যাক্টেড হয়। তো হার্ড বিহেভিয়ার একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা ক্রাউড ফলো করি, সবাই যেটা করছে আমরা সেটা করি। সো ফলোয়িং দ্য ক্রাউড উইদাউট অ্যানালিসিস, কোনো প্রকার অ্যানালিসিস ছাড়া আমরা দেখি কে কি কিনতেছে, সবাই যেটা কিনতেছে ওটাতে ঝাঁপিয়ে পড়ি, সবাই যেটা বিক্রি করছে ওটা বিক্রি করি। এটা করে কি হয়, ইট অ্যাম্পলিফাইড ইন দ্য বিডি মার্কেট, অ্যান্ড অফেন দেখা যায় এটা রিউমার ড্রিভেন ইনভেস্টমেন্ট। ইউ শুড নট take your position based on rumor driven. You should not take position based on what is discussed in the social media and others অথবা পেপার পত্রিকায় আসছে। রাদার ইউ শুড ডু ইয়োর ওন ফান্ডামেন্টাল অ্যানালিসিস, রাদার দ্যান লুকিং অ্যাট সবাই কি করছে, এখন কোন শেয়ারটা হট স্টক, এখন কোন শেয়ারটা বাড়ছে, এখন কোন শেয়ারটা কমছে। এভাবে করে আপনার এভাবে করে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত না, দেন আপনি অনেক রিস্ক নিয়ে ফেলছেন। সো ইউ শুড মেইনটেইন রিটেন ইনভেস্টমেন্ট পলিসি। আপনার নিজস্ব একটা ইনভেস্টমেন্ট পলিসি থাকতে পারে, আপনার সাম ফিলসফি থাকতে পারে, সেটা ফলো করে আপনি করতে পারেন, রাদার দ্যান লুকিং ফর টিপস। অফেন আমরা বিভিন্ন সময় ব্রোকারের কাছ থেকে টিপস চাই, অমুকের কাছ থেকে টিপস চাই, ভাই অমুকে কি কিনতেছে, তমুকে কি কিনতেছে, আমাকে একটা শেয়ার বলেন, এভাবে করে বললো আর আমি কিনে ফেললাম। এগুলো করলে যেটা হবে যে আপনার রিস্ক লেভেলটা অনেক বেড়ে যাবে। আরেকটা বিহেভিয়ারাল ইস্যুস থাকে যেটাকে আমরা বলি লস অ্যাভার্সন। লস অ্যাভার্সনে যেটা হয়, আমার স্টক একটা হয়তো আমি
কোনো একটা জিনিস আশা করে কিনেছিলাম, সেটা হয়তো ফলো মানে হয় নাই, আমি যে অ্যাসাম্পশন নিয়ে কিনেছিলাম সেটা রিয়েলাইজ হয় নাই, তখন আমাকে কি করতে হচ্ছে, স্টকটা পড়ে যাচ্ছে। তো তখন আমি পড়ে যাচ্ছে, কিন্তু আমি আহ, যে কাজটা করছি সেটা হচ্ছে লসটা, হয়তো আমার স্টপ লস নেওয়া উচিত না নিয়ে আমি আমার লুজিং পজিশনটা অনেক লম্বা সময় ধরে রেখে দিচ্ছি, এবং এটা আরো পড়ে যে আরো লস করছে। সো হোল্ডিং লুজিং পজিশনস টু লং, বিকজ আমি মনে করছি হয়তো সামডে এটা রিকাভারি হবে। কিন্তু মেবি গুড ডিসিশন ছিল হয়তো স্টপ লস নিয়ে ওই টাকাটাকে আরেকটা সিকিউরিটি অ্যালোকেট করা, যেখানে হয়তো আমি বেটার রিটার্ন পাবো। সো কাটিং উইনার্স অফেন, আমরা টু আর্লি কোনো একটা শেয়ারস আমরা কিনে ফেলি, তখন কিনে ফেলার পর যেটা হয় যে বিকজ অফ দ্য লস অ্যাভারশন আমরা এই কাজটা করে থাকি, উই কাট উইনার্স লুজ টু আর্লি, একটু লাভ হলেই বিক্রি করে দিই, কারণ মনে করছি এটা আরো কমে যেতে পারে। সো এটা লস অ্যাভারশনের কারণে হচ্ছে, বাট এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডিসপোজিশন ইফেক্ট, যে উই হোল্ড আওয়ার লসেস ফর টু লং অ্যান্ড কাট আওয়ার উইনার্স টু আর্লি। রেমেডি হচ্ছে উই হ্যাভ টু সেট আ প্রিসেট স্টপ লস। আমার আগে থেকে একটা প্রিসেট স্টপ লস থাকবে। আমি কোনো একটা পার্টিকুলার থিমকে চিন্তা করে কিনেছি, বাট আই মাইট বি রং, অ্যান্ড এটা যদি আমার অপোজিট সাইডে যায়, একটা স্টপ লস আমি নিব, যেটা আগে থেকে আমি ডিটারমিন করে রাখবো। আরেকটা ইস্যু থাকে রিসেন্সি বায়াস, উই অফেন অ্যাসিউম যে রিসেন্ট ট্রেন্ড যেটা হচ্ছে এইটাই কন্টিনিউ হবে, সেটা আমরা মনে করি। সো ইনভেস্টার্স অফেন পাইল ইন 2021 পিক এক্সপেক্টিং যে এটাই চলতে থাকবে। 2009-10 তারা মনে করছে এটাই চলতে থাকবে। সো রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে সেটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। সো রাদার দ্যান ডুইং দ্যাট, উই লুক অ্যাট 5 or 10 year মার্কেট হিস্ট্রি, অ্যান্ড ইফ উই ডু দ্যাট, তাহলে দেখবো দেয়ার আর সামটাইমস মার্কেট বাড়ে, দেয়ার আর সামটাইমস মার্কেট কমে। রিসেন্ট ইনফরমেশনের উপরে ওয়েট বেশি না দিয়ে আমরা ওভারঅল হিস্টোরিক্যাল সিনারিও গুলো দেখবো। উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য হিস্ট্রি যতদূর যেতে পারি, টু গেট আ সেন্স অ্যাবাউট যে মার্কেটস আর সিক্লিক্যাল, মার্কেট সামটাইমস বাড়ে, সামটাইম কমে, সামটাইমস উই বিকাম অপটিমিস্টিক, সামটাইম উই বিকাম পেসিমিস্টিক ফর লট অফ রিজনস। উই অফেন হ্যাভ ওভার কনফিডেন্স বায়াস এবং আওয়ার সেলফ। সো ওভার কনফিডেন্স বায়াসে যেটা হয়, উই ওভার এস্টিমেট আওয়ার এবিলিটি টু টাইম দ্য মার্কেট। আমরা অনেক বেশি ট্রেড করি, মনে করি আমি বোধহয় কোনটা বাড়বে এটা ধরতে পারি, কোনটা কমবে এটা ধরতে পারি। সো ইন অর্ডার টু make more money, I do more trades, and I try to do the market timing. সো কমন অ্যামং স্মল ইনভেস্টার্স যারা হচ্ছে, এবং এই মার্কেট টাইমিং করে আপনি যদি শুরুতে একটু লাভ রিয়েলাইজ করেন, তখন মনে করা হয় যে আমার তো মনে হয় স্কিল আছে, তখন আমি এই কাজটা আরো অনেক করি। সো if you do too much trading, you might be lucky some period and make a lot of money, but if you believe it is because of your skills, and you tend to think you have more skills than you have, তখন এই বায়াসটা ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলছি ওভার কনফিডেন্স বায়াস। রেমেডি হচ্ছে উই ক্যান ট্র্যাক অল আওয়ার ডিসিশনস ইন দ্য পাস, উই ক্যান মেক আ জার্নাল, যে আমি কি কি কারণে কিনছি, কি কারণে লস হলো, কখন কি করছি। আমরা যদি নিজের ট্রেডিং হিস্ট্রিটাই দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে অফেন উই বিকাম টু কনফিডেন্ট, মোর কনফিডেন্ট দ্যান দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি, অ্যাকচুয়াল রিয়েল স্কিল আই হ্যাভ। অফেন উই হ্যাভ অ্যাঙ্করিং বায়াস, উই ফিক্স অন আ পাস্ট প্রাইসেস, এবং ওটাতে অ্যাঙ্কর্ড হয়ে থাকি, পাস্ট ইনফরমেশন অ্যাঙ্কর্ড হয়ে থাকি। সো ইনস্টেড অফ কারেন্ট ফান্ডামেন্টালসটাকে ইভ্যালুয়েট না করে, আমরা দেখি মনে করি পাস্টে এটা কেমন ছিল, ওইটার বেসিসে আমরা ডিসিশন নেই। আরেকটা বড় বিহেভিয়ারাল বায়াস হচ্ছে, যখন মার্কেট বাড়ে অনেক and সবাই মোটামুটি প্রফিট করছে, আমার কাছে মনে হয় আম বিং লেফট আউট। সো অফেন, এবং আমি যদি না কিনি আমি পরে আরো লস করতে পারি, এই ভয়ে আমি আরো পারচেস করি। সো যেটাকে আমরা বলি ফিয়ার অফ মিসিং আউট। সো ফিয়ার অফ মিসিং আউটের যেটা হয়, উই এন্টার আ স্টক মার্কেট big run up because everyone is talking about it, and we tend to participate in that. That's happened in 2000, late 2010. That's happened in the second half of the 2021, and so on. Remedy হচ্ছে we have to look at the valuation, we have to understand the valuation, কিছু valuation checklist আবার ফলো করা উচিত, এবং সেইটা ফলো করে আমার ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া উচিত। There are some practical risk management strategies, যেটা আমি অলরেডি আলাপ করেছি। উই মাইট হ্যাভ স্টপ লস অর্ডার্স, যে একটা সার্টেন লেভেলের বেশি লস হলেই আমরা সেল করে লস রিয়েলাইজ করে ফেলবো, আরও লস যাতে না হয়। উই মাইট হ্যাভ আ পজিশন সাইজিং, যে কোনো একটা পার্টিকুলার স্টকে হয়তো আমি 10%-এর বেশি ওয়েট নিব না, বা 20%-এর বেশি ওয়েট নিব না, বা 5%-এর বেশি ওয়েট নিব না। আমি অনেক পোর্টফোলিও দেখেছি রিটেইলে, যেখানে তারা সরব টাকা দিয়ে একটা শেয়ার কিনছে, বা ওইটা তো করার পর আবার মার্জিন লোন দিয়ে ওই শেয়ারই কিনছে।
তো দেখা যায় আপনি একটা শেয়ারে যখন অনেক পজিশন নেন তখন আপনার রিস্ক লেভেলটা অনেক বেড়ে যায়, পোর্টফোলিও বিকাম টু কনসেন্ট্রেটেড। সো ইউ শুড হ্যাভ মোর স্টকস ইন ইউর পোর্টফোলিও অ্যান্ড দেয়ার শুড বি আ পজিশন লিমিট, যেই লিমিটটা আপনি মেনটেন করতে পারেন। সেক্টর রোটেশন, সো রোটেট ক্যাপিটাল ইনটু ডিফেন্সিভ সেক্টরস। আপনি হয়তো কিছু কিছু সেক্টর আছে ভেরি হাইলি রিস্কি অ্যান্ড অনেক বারে কমে, কিছু কিছু সেক্টরের বেটা বেশি অ্যান্ড কিছু কিছু সেক্টরের বেটা কম। সো যেই সেক্টরগুলো বিজনেস সাইকেলের সাথে মোর সেন্সিটিভ, এগুলো সিক্লিক্যাল স্টক আমরা বলি। আর যে সকল স্টক বিজনেস সাইকেলের সাথে লেস সেন্সিটিভ, ওগুলোকে আমরা ডিফেন্সিভ স্টক স্টক বলি। সো উই মাইট put more capital into defensive stock when we think market will go down and less on cyclical stock. And যখন আমরা মনে করছি মার্কেট বাড়বে, we can overweight the cyclical sector and underweight the defensive sector। এভাবে করে আমরা সেক্টর রোটেশন করে এই কাজগুলো করতে পারি। ক্র্যাশ ম্যানেজমেন্ট, we might have some 10 to 20% of cash with ourselves, যে if there is a market crash তখন শেয়ার প্রাইস অনেক কমে যায়, and using our surplus cash আমরা তখন ভেরি লো ভ্যালুয়েশনে ওই শেয়ারগুলো কিনতে পারি। So cash is a position you have to maintain, and it gives you the opportunity when the market is down বা কোনো একটা অ্যাসেট ফায়ার সেল প্রাইসে বিক্রি হচ্ছে তখন আপনি এটা কিনতে পারেন। ইউ শুড অ্যাভয়েড বিং ফুললি ইনভেস্টেড অ্যাট মার্কেট পিকস। সো আলটিমেটলি যে আমরা হার্ড মেন্টালিটি কারণে যখন মার্কেট পিকে থাকে তখন আমরা খুব ঝাঁপিয়ে পড়ি, ইনভেস্টমেন্ট অনেক বেশি করি, এইটা একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে দেখা যায়। এই টেন্ডেন্সি থেকে আমাদের বিরত থাকা উচিত, অ্যান্ড সাম ফর্ম অফ অ্যাসেট অ্যালোকেশন করা উচিত। কিছু সাম অফ মাই স্টকস, some of my funds should be invested in bonds, especially treasury bonds, and some should be in stocks. So বন্ড এবং স্টকের মধ্যে অ্যালোকেশন করে আমি আমার ওভারঅল রিস্কটাকে মিটিগেট করতে পারি। অনেক সময় দেখা যায় মার্কেট পিকের সময় বিকজ অফ ফিয়ার অফ মিসিং আউট আমরা সব টাকা দিয়ে তো স্টক কিনি, আরও দেখা যায় বিভিন্ন ইলিকুইড অ্যাসেট, ল্যান্ড, বিল্ডিং, এগুলো বিভিন্ন জিনিস বিক্রি করে ঝাঁপিয়ে পড়ি টু মেক মোর মানি, অ্যান্ড দ্যাট ইন দ্য প্রসেস দেখা যায় যে মার্কেট পিকে আমরা এই কাজগুলো করি, অ্যান্ড অফেন when market reverses we lose everything, and that's the and ওই সময় যাদের ক্যাশ থাকে they can take the opportunity and buy stocks at fire sale prices from for sellers. So এই crash management is very important. Risk যদি আমরা মনিটর করতে চাই, we can have some daily checks, we can have some weekly reviews, we can have some monthly বা quarterly reviews. So we might review our portfolio versus আমার ইন্ডেক্স কেমন পারফর্ম করছে সেটা দেখতে পারি। উই মাইট চেক ইফ এনি অফ আওয়ার পজিশন, আমার যে আগে থেকে স্টপ লস আমি সিলেক্ট করে রেখেছি ওটা হিট করছে কিনা। উই মাইট মনিটর নিউজ অন যে স্টকগুলো আমরা হোল্ড করে আছি ওই স্টকে কি কি ঘটনা ঘটছে, কি কি নিউজ হচ্ছে, ওই স্টক ওই কোম্পানি স্পেসিফিক যত ইনফরমেশন আছে, নতুন কোনো ডেভেলপমেন্ট আছে সেগুলো হলে আমরা অ্যানালাইজ করতে পারি। উই রিভিউ মার্জিন ইউটিলাইজেশন, ইফ 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 ইউ টেক মার্জিন লোন, তাহলে মার্জিন লোনটাকে নিয়ে আপনি কিভাবে পোর্টফোলিওটাকে মেনটেন করছেন, খুব বেশি লেভারেজ যাতে না থাকে। এই কারণে ইউ হ্যাভ টু রিভিউ ইউর মার্জিন ইউটিলাইজেশন। জাস্ট একবার মার্জিন লোন নিয়ে কন্টিনিউয়াসলি বাই সেল করলাম, কোনো দিক তাকালাম না, এটা যেন না হয়। সো অন আ কন্টিনিউয়াস বেসিস, ইনফ্যাক্ট ইফ ইউ টেক মার্জিন লোন অন আ ডেইলি বেসিস ইউ হ্যাভ টু রিভিউ যে আমি কতটুকু ইউটিলাইজেশন করেছি, এখন আমার ইকুইটি পজিশন কত, কোটা পোর্টফোলিও কত, আমার কি কমে গেল কিনা, স্টপ লসে হিট করলো কিনা। সো ইউ হ্যাভ টু অলসো ট্র্যাক ইউর পারফরমেন্স ভার্সাস হোয়াট ইউ এক্সপেক্টেড। এই কাজগুলো অন আ ডেইলি অ্যান্ড অলসো উইকলি বেসিসেও করা উচিত। সো উইকলি বেসিসে ইউ নিড টু রিক্যালকুলেট দি পোর্টফোলিও বেটা অ্যান্ড ভার। ইউ মাইট চেক দ্য ক্যাটাগরি মুভমেন্টস, যে আপনার এক পোর্টফোলিও এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরি চলে গেল কিনা। ইউ মাইট রিভিউ ফাইন্যান্সিয়াল রেজাল্টস রিলিজ দ্যাট উইক, অ্যাসেস সেক্টর রোটেশন অ্যান্ড রিভিউ গ্লোবাল ম্যাক্রো ট্রিগার্স অ্যাজ ওয়েল। অন আ মান্থলি অ্যান্ড কোয়ার্টারলি বেসিস ইউ মাইট ডু ফুল, আপনার পোর্টফোলিও আগে থেকে একটা আইডিয়া ছিল যে কোনটা কত পার্সেন্ট ইনভেস্ট করবেন। সো পোর্টফোলিও রিব্যালেন্সিং করতে হবে, যেখানে আপনি একটা সার্টেন ওয়েট দিয়েছিলেন ওর থেকে যদি বেশি ওয়েটে চলে যায় বিকজ মার্কেট প্রাইস বেড়ে গিয়েছে, তখন ওটা একটু সেল করে আর একটা যেগুলো একটু কমে গেছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করে রিসাইকেল রিব্যালেন্স করতে পারেন। আপনি স্ট্রেস টেস্ট করতে পারেন যে আমার যে পোর্টফোলিওটা এখন আছে ডিএসসি ইন্ডেক্স যদি এখান থেকে 20% কমে যায় আমার পোর্টফোলিওটা কতটুকু কমে যাবে, এরকম একটা অ্যাসেসমেন্ট করতে পারেন। ইউ মাইট রিভিউ ইনভেস্টমেন্ট থিসিস ফর ইচ অফ দি হোল্ডিং, প্রত্যেকটা হোল্ডিং এর আপনি স্ট্রেস টেস্টিং করতে পারেন, সেন্সিটিভিটি অ্যানালিসিস করতে পারেন, সিনারিও অ্যানালিসিস করতে পারেন। ফর এক্সাম্পল যখন গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস গুলো যেমন যে ইরান ইউএস এর যে ওয়ারটা, এই ওয়ারটা যদি অনেক বেশি স্কেলেট করে তাহলে কেমন হবে, এই ওয়ারটা যদি একটা সমঝোতা হয় তাহলে কেমন হবে, এরকম বিভিন্ন ধরনের সিনারিও অ্যানালিসিস আপনি করতে পারেন। অ্যান্ড ইউ শুড আপডেট ইউর ওয়াচ লিস্ট। ইউ মাইট হ্যাভ আ ওয়াচ লিস্ট, এগুলোর মধ্যে পার্টিকুলার স্টক আমি যেগুলো ভ্যালুয়েশন অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে পাবো তখন কিনবো, ওই ওয়াচ লিস্টগুলোকে আপনি আপডেট করতে পারেন। স্ট্রেস টেস্টিং, প্রিপেয়ারিং ফর
টেইল রিস্ক, আপনি স্ট্রেস টেস্ট করতে পারেন যে আবার যদি 2010-11 মতো ঘটনা ঘটে তাহলে আমার পোর্টফোলিও কেমন হতে পারে, তখন আমি কিভাবে সার্ভাইভ করব। কোভিড-19 মার্চ 2020-তে যেমন অনেক ফল করেছিল, ওই রকম ঘটনা যদি ঘটে তাহলে কি করব। আবার বাংলাদেশ ব্যাংকে যখন হাইয়েস্ট হয় ওই সময় মার্কেট 5 to 8% কমে গেছিল। গ্লোবাল রেট হাইক যখন হয়েছিল 2022 সালে, তখন আমাদের স্টক 12% কমে গেছে। এরকম বিভিন্ন ঘটনার সময় মার্কেট যে পড়েছে, আমার পোর্টফোলিও কেমন আম, পড়তে পারে বা ওই সময় কি ড্রাইভারগুলো কি ছিল, সেইগুলো দেখে আমরা একটা লেসন কিন্তু আমাদের পেতে পারি। এর পাশাপাশি ইউ মাইট হ্যাভ স্পেশাল রিস্ক ফ্যাক্টরস, যে দেয়ার ইজ অলওয়েজ ইনফরমেশন asymmetry. You might have less information compared to the people inside of the company, so they might have more information and more idea about the company stock. You might have a governance risk, যে আপনি যে কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করছেন ওই কোম্পানিতে কর্পোরেট গভর্নেন্স রিলেটেড ইস্যুস আছে। বিহেভিয়ারাল রিস্কের কথা আমরা অলরেডি বলছি, লিকুইডিটি রিস্কের কথা আমরা অলরেডি বলেছি, রেগুলেটরি রিস্কের কথা আমরা অলরেডি বলছি। এই রিস্কগুলো প্রত্যেকটাই কিন্তু ড্রাইভ করে, যে এটা চিন্তা করে কিন্তু আমাদের পোর্টফোলিও পজিশন নেওয়া উচিত। সো হোয়াট এভার আই ডিসকাস ইন টুডেস ক্লাসেস, আমরা যদি কি টেকওয়েজ গুলো দেখি, ইন ইনভেস্টিং, ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, রিস্ক ইজ ইনএভিটেবল, রিস্ক নিতেই হবে। রিস্ক নিব না সেটা সম্ভব না। রিস্ক না নিলে আমার রিস্ক ফ্রি সিকিউরিটিজ ট্রেজারি বিল বন্ড কিনতে হবে। আর যদি আমি একটু হায়ার রিটার্ন চাই তাহলে রিস্ক আমাকে নিতেই হবে। রিস্ক ইজ ইনএভিটেবল। অবজেক্টিভ হচ্ছে হাউ উই ক্যান ম্যানেজ দ্য রিস্ক। আমরা যত মনিটর করব, যত রিস্ক ম্যানেজমেন্ট টুলস টেকনিক্স যেগুলো আলোচনা করেছি ইউজ করব, তত আমি বেটার ম্যানেজ করতে পারবো। উই নিড টু ডাইভার্সিফাই মিনিংফুলি অ্যাক্রস সেক্টর, অ্যাক্রস মার্কেট ক্যাপ, across asset classes, etc. You can use quantitative tools like beta, var, standard deviation, etc. You can understand BSEC regulations, regulatory যে changes গুলো হচ্ছে, it may change, regulation is something that will continuously change, কিভাবে চিন্তা হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি দেখা। your biggest risk in the BD market may be yourself, because you are often your own worst enemy, because you have behavioral biases and you cannot manage the behavioral bias actively, and establish a written risk policy or stop loss levels, position limits, and review schedule. And you need to stress test on a regular basis, especially if you are a portfolio manager in an institution, or portfolio manager in a broker, in a asset management company or whatever, or you are managing your own large portfolios, you need to stress test on a regular basis. So that's all from me. If you have any queries, we can discuss. This is the something in a very short period of time I discuss about some practical tools and techniques related to risk management. Thank you. If you have any queries, feel free.